বড় সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চীনকে পাশে চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা এখানে বিনিয়োগ করুক আর আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা হোক। সোমবার থেকে 4 দিনের বিনিয়োগ সম্মেলন, গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার আশাবাদ। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট IMF, জুনেই মিলতে পারে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। আয়নাঘরে তদন্ত দলকে হত্যা চেষ্টার অভিযোগ, ষড়যন্ত্র করে বিচার ঠেকানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। খুলেছে সরকারি অফিস ও ব্যাংক, চলছে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি, সেবা কার্যক্রমে ঢিলে ঢালা ভাব। আমার এখানে অনেক সহকর্মী আসছেন নেই একটু কুশল বিনিময়ের জন্য। গ্রামে অনেক মজা হয়েছে এবং আবার পুনরায় অফিসে ফেরত আসতে হলো। স্বাগত সংবাদ সংযোগে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। বাংলাদেশে বড় রকমের সংস্কারের মাধ্যমে নতুন করে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে চীনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা গণমাধ্যম CMG-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তরুণদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ রূপান্তরে চীনের সহায়তা প্রয়োজন। এছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল ২৬ থেকে ২৯ এপ্রিল চীন সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভুয়া সম্মেলনে অংশ নেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে। এই সফরে প্রধান উপদেষ্টা কথা বলেন দেশটির গণমাধ্যম CMG-র সাথে, যা প্রকাশ হয় শনিবার। এতে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। আহ্বান জানান বাংলাদেশের চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের। তাদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত। তারা এখানে বিনিয়োগ করুক আর আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা হোক। তিনি বলেন, বাংলাদেশে বড় রকমের সংস্কার হচ্ছে, এর ফলে নতুনভাবে দেশ গড়া সম্ভব। আমরা খুব খুশি আমাদের সম্পর্ক নিয়ে, কারণ আমাদের সম্পর্ক সর্বোচ্চ চূড়ায় আছে। বাংলাদেশের রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে জানিয়ে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীনের সহায়তা চান প্রধান উপদেষ্টা। পাশাপাশি চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা ও সংস্কৃতির আদান প্রদান। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে সব দিক থেকে। Bangladeshi music will be here to see how you enjoy this, and we will be enjoying Chinese music, Chinese culture. এ সময় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কে অর্জিত সাফল্যের প্রশংসাও করেন অন্তর্বর্তী সরকার প্রধান। It's an amazing journey together, and it's the right time for this celebration of a half a century. মোহন ইসলাম, ৭১, ঢাকা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিনিয়োগ বান্ধব চিত্র তুলে ধরতে ৪০ দেশের বিনিয়োগকারীদের নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বের নেতিবাচক ধারণা দূর করাই এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও আশা করেন তিনি। মোহন ইসলামের আরেকটি প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নিয়ে আয়োজন করা হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলন 2025। 7 এপ্রিল শুরু হয়ে আগামী 10 এপ্রিল এই সম্মেলন শেষ হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সার্বিক তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। 2টা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা ফ্লাইট
স্পেশাল ফ্লাইট, সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইভিজেট এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুইটা আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে, ওনাদের আসলে জায়গা জমি লাগবে, আমাদেরকে দেখতে হবে যে কী ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি। তিনি বলেন, আগে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা ছিল, যা 5 আগস্টের পর থেকে পরিবর্তন হতে শুরু করেছে। দেশে এখন পরিবেশ বান্ধব বিনিয়োগ পরিস্থিতি তৈরি হয়েছে। ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাটা থাকার কথা, সেই জায়গাটা পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা, সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ ও বাংলাদেশের পণ্যের উপর উচ্চ হারে শুল্কারোপের প্রভাব এই সম্মেলনে পড়বে না বলেও আশা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, বিনিয়োগ খাতে বেশ কিছু সংস্কারও করা যাবে। বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। বিএনপি, এনসিপি ও জামাতের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনটি পরিচালিত হবে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট দিয়ে। পাশাপাশি বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর প্রক্রিয়াও শুরু করবে সরকার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রত্যাহারে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে ইউএসটিআর এর কাছে আলাদা চিঠি পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পরবর্তী করণীয় নিয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেয় আশ্বস্ত হয়েছেন ব্যবসায়ীরা। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। সুশান্ত সিনহা রিপোর্ট। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে দেশে দেশে নতুন করে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কেবল বাংলাদেশই নয়, এমন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ। শুল্ক বৃদ্ধির ফলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে দরপতনের ঘটনায় $5 ট্রিলিয়ন বেশি উধাও হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীরা। টালমাটাল এমন অবস্থায় নতুন করে মন্দার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে শুল্ক ও অশুল্ক বাধাগুলো দূর করার কথা জানান নীতি নির্ধারকরা। আমেরিকান বিয়ার ব্যবসার এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করবো, এটাকে আরো স্মুথ করবো, যাতে দুই দেশের বাণিজ্যের প্রসার লাভ করে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমরা আস্তে আস্তে সবকিছুই মাথায় রাখছি। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সফল হতে পারব। এসব উদ্যোগের বিষয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও ইউএসটিআর এর কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে এটা চলে যাবে। সরকারের সাম্প্রতিক নানামুখী উদ্যোগে স্বস্তির কথা জানান ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। মাননীয় প্রধান উপদেষ্টাদের সঙ্গে যথেষ্ট সমঝোতা এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইউএস গভর্নমেন্টের। আমরা মনে করি এই ধরনের পার্সোনালদের মাধ্যমে আমরা মনে করি যে এই চ্যালেঞ্জটা উত্তোলন করতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে বাংলাদেশ ৭৪% শুল্ক আরোপ করেছে। এই তথ্যটি সঠিক নয় বলেও জানানো হয়। আমাদের স্বার্থ বজায়। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।
যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক কমাতে বাংলাদেশের বাণিজ্য নীতি উদার ও স্বচ্ছ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, কিছু কিছু পণ্যে অপ্রয়োজনীয় চড়া শুল্কের কারণেই বাংলাদেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা পেতে আলোচনার বিকল্প নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন 37 এবং আগের 15% মিলিয়ে বাংলাদেশকে পণ্য রপ্তানিতে শুল্ক গুনতে হবে 52%। এটি কার্যকর হবে চলতি মাসের 9 তারিখ থেকে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে এই চড়া শুল্ক গুনলে বাজার সক্ষমতা হারাতে পারে বাংলাদেশ। তাই 9 তারিখের আগে যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্য কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। 9 তারিখের আগেই সেখানে একটা নেগোসিয়েশন টেবিলে হাজির হওয়া উইথ সাম রোড ম্যাপ। কিছু কিছু জায়গার মধ্যে আননেসেসারি কিছু ট্যারিফ ইম্পোজ করে রাখা হয়েছে, যেগুলি প্রত্যাহার করে দিলে দেশের কোনো ক্ষতি হবে না। এবং সেটাও আবার ইউএসএকে ওই 9 তারিখের আগে অবহিত করতে হবে যে হ্যাঁ, আমরা এই জায়গাগুলিকে রিডিউস করছি এবং এটা নিয়ে আমরা সামনে দিচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে $6 বিলিয়ন এগিয়ে বাংলাদেশ। এফবিসিসিআই এর সাবেক সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্র থেকে বেশিরভাগ পণ্যই নামমাত্র বা বিনা শুল্কে আমদানি করা হয়। তবে যেগুলোতে শুল্ক আছে সেগুলোতে কমানো উচিত। আমেরিকার জন্য এত ডিউটি, চায়নার জন্য এত ডিউটি, ইন্ডিয়ার জন্য এত ডিউটি, এটা কিন্তু বাংলাদেশের নাই। আমাদের যে সকল আইটেমগুলি ডিউটি স্ট্রাকচারটা ঠিক করা দরকার, তাইলে আমরা আমেরিকার থেকে বিজনেসটা বাড়াইতে পারি। এখন বাড়ানোর জন্য ব্যবসায়ীরা বাড়াবে কখন? ব্যবসায়ীরা বাড়াবে তখন যখন যে সেই ইম্পোর্ট করলে তাদের কস্টিংয়ে পোষায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে শুল্ক কমানোর জন্য সমঝোতার বিকল্প নেই। আমেরিকা আমাদেরকে শুনিয়ে দিল যে তোমরা এই 60 দেশের মতো ওয়ার্স্ট অফেন্ডার্স তোমরা, এটা আমাদের মাথায় যাওয়া উচিত। ওভারঅল তারা অ্যাসেসমেন্ট করছে, এক হচ্ছে তোমাদের ট্যারিফ বেশি আছে, 2 হচ্ছে তোমরা এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা ঠিকমতো ম্যানেজ করছে না, 3 হচ্ছে তোমাদের এই যে কাস্টমসে ইনএফিসিয়েন্সি আছে, দুর্নীতি আছে, এগুলো তোমরা কিছু করছো। সো এই নন ট্রান্সপারেন্ট ট্যারিফ স্ট্রাকচার দিয়ে আমরা উন্নয়নে বেশি এগোতে পারবো না। তার মতে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে শুল্ক কমানো গেলে এটি বাণিজ্য এবং বিনিয়োগে বাংলাদেশের জন্য আশীর্বাদের রূপ নিবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এমন কথা জানিয়ে বলেছেন, জুনেই মিলতে পারে IMF এর ঋণের 4র্থ ও 5ম কিস্তি। এছাড়া তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না। শারমিন নীরার প্রতিবেদন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান $470 কোটি ঋণ চুক্তির 4র্থ ও 5ম কিস্তির ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তার অগ্রগতি জানতে ঢাকায় এসেছে IMF এর প্রতিনিধি দল। সকালে অর্থ সচিব ও পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট IMF। মোটামুটি এখন things are stable, things are moving to the right direction, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। এর আগে সকালে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমদানি বৃদ্ধির মাধ্যমে এই সংকট সমাধানের কথাও জানান তিনি। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসেবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন যে আমাদের যে গার্মেন্ট আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম এসে হবে না, যেটা আমি 2007-8 দেখেছি। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে নাই। এফেক্ট করেছে কারা? যারা খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলা সরকারের টপ প্রায়োরিটি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে, এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। শারমিন মীরা, 71, ঢাকা। আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রই গণহত্যা এবং গুম খুনের বিচারকে ঠেকাতে পারবে না।
বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানে নৃশংস হত্যাযজ্ঞের অন্যতম একটি স্থান ছিল যাত্রাবাড়ি। আন্দোলন চলার সময় এই ডেমরা যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন অসংখ্য মানুষ। ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার গণহত্যার মামলায় যাত্রাবাড়ি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন গণহত্যার 4টি মামলার শুনানি হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ট্রাইব্যুনালের বিচার কাজ বন্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ সময় স্থান উল্লেখ না করে তিনি দাবি করেন, গুম খুনের তদন্তের অংশ হিসেবে প্রসিকিউশন টিম আয়নাঘর পরিদর্শনে গেলে সেখানে টাইম বোমা পেতে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। জানান, এ মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে 2টি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি দ্রুতই যাত্রা শুরু করবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। দিনের শুনানি শেষে যাত্রাবাড়ির গণহত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 15 জুন এবং ফার্মগেটে গোলাম নাফিস হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য 6 জুন নির্ধারণ করেন আদালত। এদিকে সাভারে ইয়ামিন হত্যার ঘটনায় এপিবিএন সদস্য সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য 13 এপ্রিল ও চানখারপুলে গণহত্যায় পুলিশ কনস্টেবল নাসিরুল ইসলামকে 10 এপ্রিল জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, 71, ঢাকা। দুর্নীতির মামলায় আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়া তিনি বলেছেন, টিউলিপ সিদ্দিকীর আইনজীবীর পাঠানো চিঠির জবাব দেবে না দুদক। তার বিরুদ্ধে পরোয়ানা জারির পর হাজির না হলে টিউলিপকে পলাতক গণ্য করা হবে বলেও জানান দুদক প্রধান। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ঈদের পর সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রধান উপদেষ্টার সাথে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেবার অভিজ্ঞতা তুলে ধরতে ব্রিফিংয়ের আয়োজন করেন দুদক চেয়ারম্যান। দুদকের মামলার আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কমিশন নেবে কিনা এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, আদালতের সিদ্ধান্ত মেনেই তারা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের। আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে এটা হয়। আমাদের মামলাটা যখন পড়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের দায়ের করা প্লট জালিয়াতি মামলার পর নিজের আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠান তিনি। তবে এই চিঠির কোনো জবাব দেয়নি দুদক। চিঠি না দিয়ে আদালতের মুখোমুখি হতে টিউলিপের প্রতি আহ্বান জানান দুদকের চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সাকিব এখন আর দুদকের
আইকন নন। তদন্ত সাপেক্ষে তিনিও আসামি হতে পারেন। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মানে আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এদিকে 700 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। কিভাবে খরচ হচ্ছে জানিও না। ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি সদর দফতরের সামনে অবস্থান নেয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিজিবির প্রধানের কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে, এমন আশ্বাসে পিলখানার সামনে থেকে তারা চলে যান। এদিকে 2 দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। রোববার সকালে আন্দোলনকারীরা এসে জড়ো হন বিজিবির পিলখানা গেটের উল্টো দিকে। বিজিবি ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকাল 9টায় আন্দোলন শুরু করে তারা। আমরা অব্যাহতি পাইছিলাম, সেখানে লেখা ছিল পুনরায় তাদেরকে চাকরি বহাল করার জন্য। পরে সেখানে আমাদেরকে পুনরায় চাকরি না দিয়ে সেখানে বিশেষ আদালত গঠন করে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একমাত্র দাবি আমাদের পুনরায় চাকরি বহাল করা হোক এবং ক্ষতিপূরণ সব ফেরত দেওয়া হোক। যারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ব্যতি রেখে আমরা সকলেই চাকরির জন্য আবেদন করছি এবং পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছি। বেলা 12টার দিকে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পিলখানায় বিজিবি মহাপরিচালকের সাথে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে, তবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের যে স্মারকলিপিটি ওনারা ওইখান থেকে রিসিভ করে নেয়, দিয়ে আসলে আমাদের সাথে মহাপরিচালকের সাথে যে দেখা করার যে বিষয়টি ছিল সেটি নিয়ে আসলে দেখা করতে দেওয়া হয় না। একজন কর্নেল বলছে যে আপনার স্মারকলিপি দেন, আপনাদের ভিতরে যাওয়া হবে না। হ্যাঁ, আপনাদের স্মারকলিপি পৌঁছায় দেওয়া হবে, বলছে যে পরবর্তীতে জানানো হবে। আমাদের কি জানাবে এখনও জানায় নাই, তবে এটার বিষয়টা না জানান পর্যন্ত আমাদের এই আন্দোলন এইভাবেই থাকবে। এদিকে দিনব্যাপী শহীদ মিনারে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং জামিনের পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের খুব আশা ছিল যে 5 আগস্টের পরে আমরা ভালো কিছু পাবো বর্তমান সরকারের কাছ থেকে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আমাদের আশা ছিল যে তারা আমাদেরকে মানে খুব কম সময়ের মধ্যে অথবা অতি বিলম্বের মধ্যে আমাদেরকে ভালো একটা রায় দিবে, আমাদের ভালো একটা তদন্ত করবে। আমরা খুব চেষ্টা করে খুব কষ্ট করে একটা নতুন তদন্ত গঠন করেছি। সেই তদন্তের মধ্যে আমাদেরকে বাহিরে রাখা হয়েছে 19 নম্বর ধারা দিয়ে। তাহলে আমরা কিভাবে আশা করব বর্তমান যে সরকার আছে তারা আমাদেরকে ন্যায় বিচার দিবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ঈদে টানা 9 দিন ছুটির পর খুলেছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয় সহ বিভিন্ন দপ্তর সহ সবখানেই চলছে শুভেচ্ছা বিনিময়। সেই সঙ্গে সড়কে ভিড় বাড়তে থাকায় রাজধানী ঢাকা ফিরছে চিরচেনা রূপে। লম্বা ছুটি শেষে প্রথম দিনের কর্মব্যস্ত নগরীর খবর জানাচ্ছেন রাশেদ আনিস। টানা 9 দিনের বন্ধের পরে প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় ছুটির আমেজ। সহকর্মীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন দিনের কাজ। আগের মতোই অফিস চলবে 9টা থেকে 5টা। আগের মতো আর যানজট তেমন নাই, আছে মোটামুটি একটা যানজটের মধ্যেই আমরা বাড়ি যেতে পারছি এবং কি ঢাকাতে আসতে পারছি এবং আমাদের কর্মস্থলে আমরা উপস্থিত হতে পারছি। গ্রামে গিয়েছি, গ্রামে অনেক মজা হয়েছে এবং আবার পুনরায় আবার অফিসে ফেরত আসতে হলো। ভালোই যাচ্ছে, ভালোই কেটেছে ঈদ। ঢাকাতে আমি ঈদ করেছি, তো এতদিন ছুটি ছিল, ঈদের ছুটি। সো এখন যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো গাড়ির যানজট বাড়বে, অফিস খুলছে, স্কুল খুলছে, সব কিছু নিয়ে এখন তো যানজট স্বাভাবিক বাড়বে। ফাঁকা ঢাকা আবারও ফিরেছে পুরনো রূপে। সড়কে চাপ বেড়েছে যানবাহনের। এই যে ছুটি শেষ হলো, এখন আবার অফিসের কাজ আরম্ভ হলো। অফিসের কাজে যাচ্ছি, কিন্তু যানজট সেই আগের মতোই আবার আরম্ভ হয়েছে। রাস্তাঘাট এখনো নতুন নতুন লাগছে সব কিছু, কারণ এখনো অনেকে হয়তো আসেনি বা হয়তো এখনো শুরু করেনি, তো সব মিলে এখন সেই আগের মতোই ভিড় যানজট শুরু। ঢাকায় যারা ঈদ করেছেন তাদের কাছে ফাঁকা ঢাকা পছন্দের হলেও প্রাণোচ্ছল ঢাকাকে দেখেও মন্দ লাগছে না কারো কারো। আসলে মানুষ তো কর্মস্থলে আসবেই, তো ফাঁকাটা তো কিছুদিনের জন্য একটু ভালো লাগেই এটা, কিন্তু একবার তো ফাঁকা হলে তো আর কর্মচঞ্চল আসবে না। তো কর্মচঞ্চলও থাকতে হবে, আবার রিল্যাক্সও থাকতে হবে, আবার সিস্টেমটাও ভালো থাকতে হবে। গতকালে অফিস করছি, আরও ফাঁকা ছিল, আজকে মোটামুটি জ্যাম, কিন্তু এই জ্যামটা মেনে নেওয়া যায়। ভালো ছিল যখন ফাঁকা ছিল, তখন চলাফেরা ভালো ছিল,
কোথায় গেলে খুব ভালো ছিল, যানজট ছিল না। এদিকে আজও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যানজটের ভোগান্তিতে পড়েননি নগরবাসী। রাশেদ আনিস, ৭১, ঢাকা। টানা ৯ দিন বন্ধের পর খুলল ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে শুরুর দিনে অনেকটা ধিমে তালেই চলেছে ওসব প্রতিষ্ঠান। কর্মকর্তা কর্মচারীদের যেমন দিন কেটেছে কুশল বিনিময় আর খোশ গল্প করে, তেমনি গ্রাহকরাও টুকটাক সেরেছেন লেনদেন কার্যক্রম। সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা থাকলেও ঢাকার বাইরে টাকা পাননি বলে অভিযোগ করেন বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডাররা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। এবার ঈদে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যাংকও বন্ধ ছিল টানা ৯ দিন। ফলে এই প্রথম মন খুলে প্রিয়জনদের সাথে দীর্ঘ সময় থেকে ঈদ উদযাপন করতে পেরেছেন ব্যাংক, বিমা ও আর্থিক খাত সংশ্লিষ্টরা। তবে ৯ দিন পর অফিস আদালত খুললেও এখনও কর্মচাঞ্চল্য ফেরেনি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ঠিক 10টায় ব্যাংক খুললেও সকাল 10:30, 11টা পর্যন্ত কোলাকুলি আর কুশল বিনিময়ে কেটেছে ব্যাংক কর্তাদের। ঈদের লম্বা ছুটির পরও অনেক ব্যাংকারই প্রথম দিনে কর্মস্থলে আসেন একটু দেরিতে। ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। যারা এসেছিলেন তাদের কেউ সঞ্চয়পত্রের টাকা তুলেছেন, কেউ দিয়েছেন জমা, যদিও নগদ টাকা তোলা হয় কম। এক লাগারে 9 দিন ছুটি পাওয়া, ঈদটাও খুব সুন্দরভাবে কাটানো হয়েছে। এখন আজকে টাকা জমা দেওয়ার জন্য আসছি। ব্যাংকে তো সবসময় অনেক চাপ থাকে। আমার ডিপিএস জমা দেওয়ার ডেট ছিল, আমি এখন আসছি টাকাটা জমা দেওয়ার জন্য। ঈদের পরে প্রথম কর্মদিবস, তো এই কারণেই লোকজন আমার মনে হয় কম। আমি আজকে এই যে ব্যাংকে আসলাম, তার আগে আমি ডাচ বাংলাতে গেলাম, তেমন একটা ভিড় আমি পাই নাই, হালকা পাতলাই ছিল এবং অল্প টাইমে আমি জমা দিতে পারছি। সোনালী ব্যাংকের এই কর্মকর্তা বললেন শুরুর দিন বলে উপস্থিতি একটু কম, তবে তার প্রত্যাশা সপ্তাহ খানেকের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে ব্যাংকে। আজকে 9 দিন পরে আসছিল সহকর্মীদের সাথে কুশল বিনিময়, বা এই যে আমার এখানে অনেক সহকর্মী আসছেন, এই একটু কুশল বিনিময়ের জন্যই হয়তো 2-1জন সিটে নাও থাকতে পারে। যেহেতু দীর্ঘ ছুটি তো, আর মানুষের তো আর চাহিদা থাকার কথা না। আমার বিশ্বাস আজকে না হলেও আগামীকাল থেকেই পূর্ণদমে মানুষের কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা যায়। এদিকে পুরনো সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে এখন থেকে, আর ব্যাংকের অফিসিয়াল কাজ চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ সহ 14টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অবৈধভাবে হজ পালনের প্রবণতা ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানি ওমরা ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা। এই গাইড পিডিএফ এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। সৃষ্টি ঘটক, 71। খেলার খবর। বৈশ্বিক আসরে লাগাতার ব্যর্থতা কাটিয়ে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফেরার কাজটা খুব সহজ বলে মনে করছেন না মেহেদী হাসান মিরাজ। তিনি বলছেন, আন্তর্জাতিক ম্যাচ সবসময় কঠিন, তবে চেষ্টা থাকবে ভালো কিছু করার। এছাড়া দলে নিজের প্রিয় পজিশনে খেলার আশাবাদও জানিয়েছেন এই অলরাউন্ডার। নাহিয়ান বিন জসিমের কাছে বিস্তারিত। মিরাজের সবচাইতে পছন্দের ব্যাটিং পজিশন কোন? 5-6। চলতি প্রিমিয়ার লিগে ব্যাটে বলে মেহেদী মিরাজ রীতিমতো ফ্লাইং মোডে। প্রাইম ব্যাংকের বিপক্ষে বিগ ম্যাচে 6 নম্বরে নেমে রান করেছেন নট আউট 67। তামিম ইকবাল নেই, তাই দলের প্রয়োজনে আগের ম্যাচে আবার ওপেনিংয়ে নেমে করেছিলেন সেঞ্চুরি। এর বাইরেও ব্যাট করেছেন 7 নম্বরে, 8 নম্বরে। জাতীয় দলের মতো ডোমেস্টিকেও মিরাজকে তার দল খেলাতে পারে যেভাবে খুশি সেভাবেই। কিন্তু মিরাজের নিজের পছন্দের পজিশন কোনটা জানেন কি? মিরাজের সবচাইতে পছন্দের ব্যাটিং পজিশন কোন? 5-6। নিজের পছন্দের কথা এর আগে চান্ডিকা হাথুরু সিংহেকে জানিয়েছিলেন মিরাজ। এবার হেড কোচ ফিল সিমন্স, এমনকি বোর্ড সভাপতি ফারুক আহমেদকেও নিজের পছন্দের পজিশন নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার। হ্যাঁ, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। প্রিমিয়ার লিগের মাঝপথেই মিরাজদের শুরু করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। সাদা বল থেকে ফোকাস শিফট করতে হবে লাল বলে। দুশ্চিন্তার বিষয়, লঙ্গার ভার্সন থেকে ক্রিকেটাররা প্রায় 4 মাস দূরে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছিলেন, আপনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে আপনি দলকে জিতিয়েছিলেন। একটা লম্বা ব্রেক, কিন্তু টেস্ট খেলার জন্য আসলে যে প্রিপারেশনটা দরকার হয়তো আমরা সেই প্রিপারেশনটা নিতে পারবো না, কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বলে আবার খেলতে হবে। এটা একটু বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা? যদিও হোম কন্ডিশন একটু বেনিফিটস থাকেই। চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে, এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি, টেস্ট ক্রিকেট, এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে, ডমিনেট করেছে, সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে। নাহিয়ান বিন জসিম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে।